আর্জেন্টাইন সমর্থক ব্রাজিলের সমর্থকদের কিছু উপহার দিচ্ছে, কি 7 আপ, অর্থাৎ মনে করিয়ে দিল যে তোমরা কিন্তু 7 গোল খেয়েছিল। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা শিরোপা এনে দিয়েছেন, ওয়ার্ল্ড কাপের শিরোপা এনে দিয়েছেন, সব কিন্তু একক নৈপুণ্য এনে দিয়েছেন, যার কারণে হচ্ছে কি এবার আর্জেন্টিনার দিকে চোখটা রাখতেই হচ্ছে সবাইকে। $10,000 দেওয়ার মতো অ্যাবিলিটি আসলে ভোজিনিয়ার ছিল না তার মাকে খেলা দেখার জন্য। এই তার কান্নাটার পুরো কারণেই কিন্তু এইটা, যে মাকে সে আনতে পারে না। হয়তো নেক্সট ওয়ার্ল্ড কাপে আর দেখা যাবে না ভোজিনিয়াকে বা তার দলকে ভার্দেকে, কিন্তু এই আফসোসটা থেকে যাবে। প্রথম ম্যাচে স্পেন যেটা করে, টিকি টাকা ফুটবল খেলে, তাদের যে কৌশলটা হচ্ছে বল বেশিক্ষণ পায়ে রাখা, এবং আপনি নিশ্চিত না হয়ে গোল পোস্টে তারা শট সাধারণত করতে চায় না। আসলে ব্রাজিলের 2014 সাল থেকে নেইমারকে আমরা দেখছি ইনজুরি প্রবণ প্লেয়ার। আপনি ইনজুরির কারণে কিন্তু প্রত্যেকবার ভাইটাল ম্যাচগুলো উনি মিস করছেন, এবং সেটা কিন্তু ওই ব্রাজিলকেই মাসুল দিতে হচ্ছে। দর্শক, স্বাগত জানাচ্ছি ফুটবল বিশ্বকাপ 2026 উপলক্ষে বাংলা অ্যাফেয়ার্সের বিশেষ আয়োজন গোলপোস্টে। আমরা আজকে আলোচনা করব ফুটবল বিশ্বকাপের এ পর্যন্ত যেই কয়টি খেলা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে। ইতিমধ্যে অনেকগুলো ম্যাচ হয়েছে, নানা অঘটন ঘটনের মধ্য দিয়ে ম্যাচগুলো হয়েছে, এবং আমরা দেখতে পেরেছি বেশ কিছু ম্যাচে বড় দলগুলো হোঁচট খেয়েছে ইতিমধ্যে। তো আমরা সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আমি শরীয়ত খান, আর অতিথি হিসাবে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। আমরা তার সাথে আজকে আলোচনা করব এই বিশ্বকাপ নিয়ে। শামীম ভাই, এই পর্যন্ত বেশ অনেকগুলো ম্যাচ হয়ে গেল, প্রায় সবগুলো দলের কয়েকটি দল বাদে তাদের প্রথম ম্যাচগুলো হয়ে গেল। সেই ম্যাচগুলো নিয়ে আপনার বিশ্লেষণ কি? আসলে কে কি বড় দলগুলো কয়েকটা হোঁচট খেয়েছে, তো সেগুলো নিয়ে আপনি যদি একটু বলতেন। হ্যাঁ, দেখেন এখানে বেশ কিছু এটা সিগনিফিকেন্স বলবো, যে আপনি এখন তো বিশ্বকাপের দল যদিও সংখ্যা বেড়ে যায় 48টা, কিন্তু দলের যে শক্তির যে ব্যবধানটা এটা কিন্তু অনেক কমে গেছে। আগে যেমন আমরা প্রেডিক্ট করতে পারতাম বড় দল খেললে তারা জিতবে, এখন কিন্তু এটা সহজ হচ্ছে না। এখন এই প্রযুক্তি নির্ভর খেলার মধ্যে আপনি শক্তির ব্যবধানটা কমে যাওয়াতে আপনি আর এখন কাউকে টপ ফেভারিট বলার সুযোগ নেই। এই জায়গাটা কিন্তু ভালো ব্যাপার, যে বিশ্বকাপের যত বিবর্তন হচ্ছে, বিবর্তনের ধারা যত সামনে যাচ্ছে, তত এই জায়গাটা মানে শক্তির ব্যবধানটা কমে আসছে, তারতম্যটা কমে আসছে। ভালো, এখন আর যাবে না, এখন আর যায় না, যাবেও না। আপনি তো সেটাই যদি যেত, তাহলে আপনি এই লাস্টের যে ম্যাচটা হলো কে ভারতের সাথে স্পেনের খেলা, তাহলে আপনার রেজাল্টটা এটা আশা করতে পারতো, কেউই পড়তো? বলেন, সম্ভব না। এটা আসলে সবার নজর কেড়েছে যে তার যেই কান্না, এটা সবাই, তারপর অনেকেই জানে না যে কি কারণে তার মাকে এই বিশ্বকাপে আনতে পারে নাই। আপনাকে ভিসা নিতে হলে আগে আপনার যে একটা সিকিউরিটি ডিপোজিট লাগে, যার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর জন্য এটাকে ওরা প্রবর্তন। এখানে $10,000 দেওয়ার মতো অ্যাবিলিটি আসলে ভোজিনিয়ার ছিল না তার মাকে খেলা দেখার জন্য। এই তার কান্নাটার পুরো কারণেই কিন্তু এইটা, যে মাকে সে আনতে পারে না। হয়তো নেক্সট ওয়ার্ল্ড কাপে আর দেখা যাবে না ভোজিনিয়াকে বা তার দলকে ভার্দেকে, কিন্তু এই আফসোসটা থেকে যাবে। কালকের খেলা তারা ভালো খেলেছে বা তারা গোলরক্ষক ঠেকিয়েছে, সব কিছু মিলে আপনার কি মনে হচ্ছে এই স্পেন নিয়ে? দেখুন, এখনই তো স্পেন কোচ বলেছেন যে এখানে শেষ না। আমরা গত বিশ্বকাপের দিকে তাকাই না কেন, প্রথম ম্যাচে কিন্তু আর্জেন্টিনা হেরেছে, আর্জেন্টিনা হেরে চ্যাম্পিয়ন হয়েছে। কার কাছে হারছে? ওটাও কিন্তু বলা হচ্ছে ওয়ার্ল্ড কাপের ইতিহাসে অন্যতম আপসেট, সৌদি আরবের কাছে হেরেছে, কিন্তু সেখান থেকে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আপনাকে এখনই বলতে পারবেন না। প্রথম ম্যাচে স্পেন যেটা করে, টিকি টাকা ফুটবল খেলে, তাদের যে কৌশলটা হচ্ছে বল বেশিক্ষণ পায়ে রাখা, এবং আপনি নিশ্চিত না হয়ে গোল পোস্টে তারা শট সাধারণত করতে চায় না। আমরা কিন্তু সেইটাই দেখেছি কালকে খেলেছে টিকি টাকা ফুটবল। এখন আপনি স্পেনের সাথে কেপ ভার্দে তারা শুরু থেকেই ধরে নিছে যে এইটাই তাদের সাথে আমরা যা কিছু করবো এইটাই আমাদের জন্য বাড়তি পাওয়া। তো ওই দিনের ব্রাজিলের খেলাটা আপনি কিভাবে দেখবেন? আসলে ব্রাজিল মরক্কো খেলাটা ইভেন্ট ম্যাচ হয়েছে। আপনি দেখেন প্রথম 15 মিনিট কিন্তু ব্রাজিল অ্যাটাকেই যেতে পারে না, মরক্কোটা পুরো অ্যাটাকে নিয়েছে। ওদের কিন্তু আপনি বল পজিশন যেটা ছিল সেটা হলো 52-48, দ্যাট মিনস হচ্ছে বলতেছে ইভেন্ট ম্যাচ। আপনি দেখেন, আমি পরিসংখ্যানটা অনেক ঘাটাঘাটি করি, বোথ টিমই কিন্তু শট অন টার্গেট আপনার ছিল একেবারে কাছাকাছি, সম্ভবত 2-2, বেশি শট অন টার্গেট কিন্তু বেশি হয় নাই, 2-2। আচ্ছা, ওদের 2 গোলকিপারই একটা করে বল প্রতিহত করছে, একটা বল প্রতিহত করতে পারেনি, গোল হয়েছে। ফাউল করেছে 2 দল সমান সমান, 8টা করে ফাউল করেছে, কর্নার করেছে 2 দলই কর্নার সমান পেয়েছে। সকল কিছু এই ম্যাচটা ছিল এমন ইভেন্ট ম্যাচ ছিল পুরোপুরি। আপনি যেটা মরক্কো যেটা করছে, সেটা মরক্কো কিছু কিছু জায়গায় একটু রিস্ক নিয়েছে। সেটা হলো কি, মরক্কোর
ইয়াবুদ্দিন নামে একটা নতুন প্লেয়ার আসছে, আপনি দেখবেন যে গেম মেকার নাম্বার 6, এই ছেলেটা আপনি তাকে ঘিরে কিন্তু আবর্তিত হয়েছে পুরো ম্যাচটা, পুরো গেম চেঞ্জার যেটা বলা হয়, সে আপনি প্লে মেকারের ভূমিকা নিয়েছেন, উনি খেলেছেন সারা। হ্যাঁ ইয়েস, আইয়ুবউদ্দিন, হ্যাঁ এটা এর খেলাটা আসলে বিশেষ করে চোখে পড়েছে। তাদের যে সুপারস্টার ক্যাপ্টেন হিমসেলফ, সুপারস্টার তো পিএইচজির প্লেয়ার, তাই না? সে তো তাকে তো সবাই এমনি জানে, তার মার্কিংটা ভালো হবে। ফার্স্ট হাফে পরের সেকেন্ড হাফে কিন্তু ওনাকে তেমন একটা মাঠে চোখে পড়ে নাই। একটা ব্যাপার সেটা হলো, দেখেন ভিনিসিয়াস জুনিয়রের গোলটা যদি আপনি দেখেন, খেয়াল করবেন যে একটা স্টার যে আসলে ম্যাচের চিত্রটা বদলে দিতে পারে, তার প্রমাণ কিন্তু সেটা। একটাই সুযোগ পেয়েছেন, সুযোগটা তৈরি করে নিয়েছেন। ওনাকে যে লেফট সাইডে উনি খেলেছেন, লেফট সাইডে যে বলটা, ওনাকে কিন্তু পুরো ম্যাচে কিন্তু বল ডিস্ট্রিবিউশন তেমন করতে পারে নাই। ব্রাজিলের বর্তমান কারেন্ট যে আপনার টিমটা, এই টিমে কিন্তু সবচাইতে সুপারস্টার কিন্তু ওনাকেই ধরা হয়। কারণ নেইমার তো এখন ইনজুরিতে পড়ছে, নেইমার কবে আবার ফিরবে কেউ জানে না। হয়তো বা এমন না ইনজুরি স্ট্যাটাস, পরের ম্যাচ খেলতে পারে এরকম একটা ইনজুরি স্ট্যাটাসে এমন অবস্থা আছে যে ইনজুরি স্ট্যাটাসে তাকে আসলে আমার মনে হয় না যে ফুল রিকভারি করে না করে তাকে খেলাবে। ব্রাজিল তো, টিমের নাম ব্রাজিল, তারা এমনিতে তাকে নিতে চায় না, যে কোনোভাবেই হোক ও উচ্চ পর্যায়ের রিকোয়েস্টে তাকে নেওয়া হয়েছে দলে। এখন আমরা তাকিয়ে থাকি একটু, কিন্তু ব্রাজিলের যে খেলাটা, ব্রাজিলের যেটা হতাশ করেছে সেটা হলো আপনি ভিনিসিয়াস জুনিয়রের পেছনে যে তিনটা মিডফিল্ডার, যারা স্ট্রাইকিং মিডফিল্ডার হিসেবে যারা ছিলেন, তাদের কাউকে আমরা সেরকমভাবে দেখিনি, তাই না? যেটা হচ্ছে ব্রাজিলের জন্য, ব্রাজিল সমর্থকদের জন্য একটা উদ্বেগের কারণ ছিল ওই ম্যাচে। আশা করবা যায় যে তারা এই উদ্বেগ কাটিয়ে উঠবে, তারা আবার ব্রাজিল সেই চেনা ছন্দে ফিরে যাবে। নেইমার যদি না ফেরে তাহলে কি আপনার তাদেরকে এবার আপনার শিরোপার দাবিদার ধরবেন? না, নেইমার তো আপনি আসলে ব্রাজিলের 2014 সাল থেকে নেইমারকে আমরা দেখছি ইনজুরি প্রবণ প্লেয়ার। আপনি ইনজুরির কারণে কিন্তু প্রত্যেকবার ভাইটাল ম্যাচগুলো উনি মিস করছেন, এবং সেটা কিন্তু ওই ব্রাজিলকেই মাসুল দিতে হচ্ছে। এখন এটা একটা কারণ যে একটা সুপারস্টার টিমে থাকলে অপোজিশন একটা মেন্টাল প্রেশারে পড়ে, এটা এই জায়গাটাই হয়তো একটু ডিফারেন্স হইতে পারে। তারপর দেখা যাক, এই ব্রাজিলের অনেক দূর যাওয়ার ক্ষমতা আছে। নেদারল্যান্ড, তাদেরকেও এবার শিরোপার দাবিদার ধরা হয়, কিন্তু জাপানের সাথে তারা এবার ড্র করেছে। আমাদের এশিয়ান টিমগুলোর মধ্যে দুইটা টিম খুবই ধারাবাহিক, একটা হচ্ছে কোরিয়া আর একটা জাপান। আপনি কোরিয়ার খেলাটাও দেখেন, কোরিয়া যে ম্যাচটা 2-2 গোলে ড্র করেছে, ওই ম্যাচে দেখবেন যে কোরিয়া কিন্তু আগে গোল খেয়ে গোল দিয়েছে, তাই না? আর জাপানও কিন্তু ইভেন ম্যাচ খেলে কিন্তু ম্যাচটা ড্র করেছে। কেন প্রফেশনাল টিম, বেশি বড় প্রফেশনাল টিম জার্মানকে বলা হয়, একটুও মার্সি করে নাই। তারা যখন সুযোগ পেয়েছে গোল দিয়েছে, এবং 7-1 গোলে জয় নিয়ে বের হয়ে গেছে। হ্যাঁ, এইটা আমি আপনার সাথে আলোচনা করতে। হ্যাঁ, জার্মান কিন্তু তাদের এই বড় ম্যাচে দেখায় সব সময়। হ্যাঁ, বড় ব্যবধানে জয়ের কিন্তু অতীত তাদের আছে। ব্রাজিলকে কিন্তু নিজেই যান ব্রাজিলের মাঠে। এটা ভালো কথা বলেছেন, সবাই কিন্তু সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পেল, সেই 7-1। তো আসলে আপনিও কি সে তেমনই দেখেছেন? আমাদের বাংলাদেশে দেখেন, এক জায়গায় দেখলাম সমর্থকরা করেছে কি, আর্জেন্টাইন সমর্থক ব্রাজিলের সমর্থকদের কিছু উপহার দিচ্ছে, কি 7 আপ, অর্থাৎ মনে করিয়ে দিল যে তোমরা কিন্তু 7 গোল খেয়েছিলা। আপনি ব্রাজিলের পর সাকসেসফুল টিম যদি আপনি ধরেন ওয়ার্ল্ড কাপের ইতিহাসে, এই যারা বর্তমানে খেলছে, যেহেতু ইটালি কোয়ালিফাই করতে পারে নাই, তাহলে কিন্তু আপনি জার্মান, ব্রাজিল 5 বার, জার্মান 4 বার, তাই না? তো জার্মান কিন্তু আপনি কোনোভাবে ছেড়ে কথা বলবেন না। আর্জেন্টিনাকে নিয়ে আপনি কতটা আশাবাদী এবার? দেখুন, ব্রাজিল যখন প্রথম ম্যাচে ড্র করেছে, তখন সবার চোখটা আর্জেন্টিনার কাছে এমনি নিবিষ্ট হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে আর্জেন্টিনা যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আর মেসির এটা হতে যাচ্ছে, ধরে নিচ্ছে সবাই যে এটাই তার শেষ বিশ্বকাপ, ওনার কোনো কিছুই অপূর্ণতা নেই। 7 বারের ব্যালন ডিওর জয়ী উনি, তারপরে আর্জেন্টিনাকে উনি কোপা আমেরিকা শিরোপা এনে দিয়েছেন, ওয়ার্ল্ড কাপের শিরোপা এনে দিয়েছেন, সব কিন্তু একক নৈপুণ্য এনে দিয়েছেন, তাই না? যার কারণে হচ্ছে কি, এবার আর্জেন্টিনার দিকে চোখটা রাখতেই হচ্ছে সবাইকে। মেসির এটা শেষ বিশ্বকাপ ধরে নিচ্ছে সবাই, সেখানে তো ওনার একটা মেমোরেবল ফিনিশ দেখতে যাচ্ছে সবাই। স্কলোনি কিন্তু একটা কাজ করেছে, আপনি দেখবেন যে উনি কিন্তু একটা প্রবাবল 11 মানে যেটা হবে আর্জেন্টিনা, সেটা ঠিক করে রেখেছেন। ওদের যে গোলকিপার, উনি কিন্তু ইনজুরিতে ছিলেন, মার্টিনেজ আপনার তার ফিঙ্গার ইনজুরি কাটিয়ে উঠেছেন। এটা একটা ভালো খবর যে ওনাকে হয়তো গোলকিপিংয়ে দেখা যাবে। গতবার কিন্তু আর্জেন্টিনার শিরোপার অন্যতম সাফল্যের এই গোলরক্ষক মার্টিনেজের একটা বিশাল ভূমিকা ছিল। আগের ফরমেশনটা রাখছে অবিকল 4-3-3, এবং
আগের যে স্কোয়াডটা সেটাকে রেখে দিয়েছেন আপনার স্কোলানি, ব্রাজিল আর্জেন্টিনার যে কোচ। টেগলিফিয়ে যদি আপনি 11-এ ফিরে আসতে পারেন, ওনারা ইঞ্জুরিটা এখনো রিকভারি করে নাই, তাহলে কিন্তু আমরা অলমোস্ট আর্জেন্টিনার সিমিলার স্কোয়াডই দেখে ফেলবো। ওরা কিন্তু অভিজ্ঞদের নিয়ে এবার ওয়ার্ল্ড কাপে আসছে, এখানদের তরুণদের জায়গাটা একটু কমই আছে। আপনি তাদের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি সেটাই বলছে। এখন আর্জেন্টিনা কিন্তু রিসেন্ট যে ফিফা ফ্রেন্ডলি ম্যাচগুলো টানা 7টা ম্যাচ তারা জিতে এখানে আসছে। আলজেরিয়াকে আপনি একেবারে ফেলে দেওয়ার মতো না। আলজেরিয়ার ফুটবল স্টাইলটাও কিন্তু আপনার ওই ইউরোপীয় ধাঁচে। আপনি গতকালকাতে মিশরের খেলা যদি দেখেন, মিশর কিন্তু দুর্দান্ত একটা গেম প্রডিউস করছে। বেলজিয়ামের সাথে মিশরের খেলাটা ইভেন ম্যাচ ছিল। এটা কারণ হচ্ছে যে পুরোটাই হচ্ছে যে আপনি মিশরের যে প্লেয়ারগুলো খেলছে তারাও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের তারা খেলে নিয়মিত। আপনি মোহাম্মদ সালাহ কথা তো জানেনই যে কত ভালো প্লেয়ার। হ্যাঁ, উনি দুর্দান্ত। কালকেও যেটুক সময় ছিলেন সম্ভবত উনি খেলেছেন এই 67 মিনিট 68 মিনিট পর্যন্ত। এই সময়টাই উনি ওনার সক্ষমতা দেখিয়েছেন। এবং বেলজিয়ামের লুকাকু, যদি আপনি গতকালকে লুকাকুকে চেঞ্জ করে যখন মাঠে ঢুকিয়েছেন, আমরা উইদিন 5 সেকেন্ড গোল করেছেন। লুকাকুর পজিশনটা মিশর দেখতে পারে নাই, কোন জায়গাটা উনি গেছেন। আর লুকাকুর যে এক হচ্ছে হাইট বেশি, আর দুই হলো স্পিড বেশি। এই জায়গাটাই হচ্ছে হঠাৎ করে আপনার মিশর বিটেন হয়েছে। না হলে মিশর কিন্তু 1 গোলে এগিয়েছিল এবং এই খেলাটা কিন্তু মিশরের জেতার কথা ছিল। ইভেন লাস্টের দিকেও যে আক্রমণগুলো হয়েছে মিশরের পক্ষেই হয়েছে। তাই আমি বলবো যে আপনি আলজেরিয়া, যেহেতু ওই আফ্রিকার অঞ্চলের যে টিমগুলো আছে, যেটা ওদের আপনি ফুটবলটা বিশেষ করে আলজেরিয়া, মিশর, তারপরে মরক্কো, এদের খেলার ধাঁচটা কিন্তু একটু অন্য স্টাইলের। এরা ইউরোপিয়ান ধাঁচের ফুটবলটা খেলে। অ্যাপার্ট ফ্রম আপনি যে নাইজেরিয়া, সেনেগাল এদের খেলা দেখতে চান, দেখবেন এরা পাওয়ার ফুটবল খেলে, কিন্তু ওরা কিন্তু টোটালি অন্য ফুটবল খেলে। সুতরাং আপনি আলজেরিয়ার খেলার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে আমাদের। আলজেরিয়াও কেমন খেলে আর্জেন্টিনার সাথে, তাহলে বলা যায় যে একটা ভালো একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ দেখা যেতে পারে। র্যাঙ্কিংয়ে তো আর্জেন্টিনা এখন 1 নম্বর র্যাঙ্কিংধারী টিম হয়ে ওয়ার্ল্ড কাপে আসছে। এই জাস্ট ওয়ার্ল্ড কাপের আগেই তার র্যাঙ্কিং 1-এ চলে গেছে। সুতরাং আপনি র্যাঙ্কিংটাও একটা বিচার্য। আর ওরা যে ফরমেশন সাজিয়েছে, যেটা 4-2-3-1, দ্যাট মিনস ওরাও কিন্তু অ্যাটাকিং ফুটবলটাকে বেছে নিবে বলে আমরা আশা করছি। তাহলে দেখা যাক, আমার মনে হয় ভালো একটা গেম দেখব। পাওলো দিবালার আর কি দুর্দান্ত একটা প্লেয়ার আর কি আমরা দেখেছি, কিন্তু একমাত্র যতটুকু বলা যায় যে মেসির কারণে হয়তো সে সুযোগ পায়নি। গত বিশ্বকাপে খেলেছে, যতটুকু খেলেছে সুযোগ পেয়েছে তাকে সে মেলে ধরার চেষ্টা করেছে, কিন্তু এইবার তাকে নেয়াই হলো না। এত ভালো একজন খেলোয়াড়, কিন্তু তার বয়স সব কিছু মিলাই কিন্তু সে ছন্দেই ছিল, কিন্তু তাকে নেওয়া হলো না কেন? আপনি দেখেন ডি মারিয়া কিন্তু ওই ওয়ার্ল্ড কাপে আছে। অনেকে মনে করছে ডি মারিয়ার বুঝি ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু স্কলানি করেনি। স্কলানি বললাম না যে উনি ওই সিনিয়রদের উপরই আস্থা রেখেছেন। এখন দেখা যাক আপনি ম্যাচে সিনিয়রদের একটা সুবিধা হলো কি, বিশেষ করে আপনি যারা সুপারস্টার তারা যে কোনো একটা হাফ চান্সকে কাজে লাগাতে পারে, কিন্তু হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করে ম্যাচটা বের করে নিতে পারে। সুতরাং আপনি এই ক্ষেত্রে সিনিয়রদের একটু ভূমিকা থাকেই। সেক্ষেত্রে ডি মারিয়াও কিন্তু শেষের দিকে বলেছিল যে সে চায় আর কি, যদি আর্জেন্টিনা চায় তাহলে সে খেলতে পারে, কিন্তু তাকে এবার সুযোগটা কি আসলে দিয়েছে, কিভাবে সুযোগ? স্কোয়াডে তো তাকে 26 জন স্কোয়াডে আছে, এবং ধরে নিচ্ছেন আপনি যে 26 জনের স্কোয়াডে যখন আছে তখন তো তাকে দেখা যেতেই পারে। মেসি এবার পুরো নির্ভর যে তার সব কিছু পাওয়া হয়ে গেছে। সো এই মেসি আরো আক্রমণাত্মক বা আরো দুর্দান্ত হবে এবং ভয়ঙ্কর রূপে মেসি আসতে পারে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। না, আপনি যেটা বললেন যে গতবার মেসির উপর কিন্তু অনেক চাপ ছিল। এক হচ্ছে প্রত্যাশার চাপ, উনি এত সুপারস্টার হয়েও উনি আর্জেন্টিনার জন্য উনি ওয়ার্ল্ড কাপ এনে দিতে পারেননি। এই চাপটা উনি নিয়েছিলেন, নিজ থেকেই নিয়েছিলেন। আরও প্রথম ম্যাচে যখন সৌদি আরবের কাছে হেরেছে তখন তার চ্যালেঞ্জটা অনেক কঠিন হয়েছিল। আপনি জানেন উনি কিন্তু এমন একটা পর্যায়ে গেছে, 2018 ওয়ার্ল্ড কাপের আগে আর্জেন্টিনা কোয়ালিফাই করে কিনা সেই সন্দেহ ছিল।
তাই না? সেই অবস্থা থেকে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে, কিন্তু মেসির একক নয় পেন, একটা হ্যাট্রিকও ছিল মেসির ওই সময়টা। কাতার সুইজারল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে একটা বিতর্ক তৈরি করেছে ভিএআর নিয়ে, একটা অফসাইড নিয়ে। তো ওইটা যে আসলে এআই কতটা নির্ভুল হতে পারে, পুরোটাই কি নির্ভুল আপনার মনে হয়? আপনি টেকনোলজি তো সবসময় অ্যাকুরেট হবে এমন না, টেকনোলজিতে কিছু আপনার ইনস্টল করা থাকে প্রোগ্রাম, যে তার মধ্য দিয়ে গেলে তারা সেই তথ্যগুলো দিতে পারে। এখন দেখেন ভারের কিন্তু বেশ কিছু, ভার মানে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, এইটার কিন্তু শুধু আগে ছিল গোললাইন প্রযুক্তিটাই তারা ব্যবহার করতো, এখন পরবর্তীতে আসছে অফসাইড প্রযুক্তি ব্যবহার করছে। এবার কিন্তু আপনি আরও কিছু ব্যবহার করা হচ্ছে। আপনি যেটা হচ্ছে যে আপনি একটা প্লেয়ার কিন্তু এখন আর ভনিতা করে মাঠে থাকতে পারেন না, আপনি বলের সঙ্গেই এই যে আমাদের সামনেই আছে টায়োনারা, এই বলটা যে এটা দাম হচ্ছে $150, এই বলের সাথে কিছু কিছু প্রযুক্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে, আপনি জানেন, যেটাও কিন্তু কাজে লাগানোর চেষ্টা করছে ফিফা রেফারির মাধ্যমে বা তাদের যে ভারের যে গ্রুপটা আছে তাদেরকে দিয়ে। একটা করে খেলা সবারই হয়ে গেছে এখন পর্যন্ত, সবগুলো দেখে আপনার কি মনে হয়েছে ফাইনাল কারা যেতে পারে? এখনই তো আপনি প্রেডিক্ট করা কঠিন হয়ে যাবে, গ্রুপ রাউন্ডের খেলা একটা দিয়ে বিচার করা যাবে না, কারণ গ্রুপ রাউন্ডের শুরুতে আপনি আপসেটের শিকার হলেও রিকভারির সুযোগ থাকে। তাহলে তারপরেও আমি যেটা ধরবো সেটা হলো, আমার চোখে আপনার এখনও ফ্রান্সের খেলা দেখিনি, ফ্রান্স একটা ভালো একটা হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আর্জেন্টিনা ফ্রান্স দুইটাই হচ্ছে তো গতবারে ফাইনালিস্ট, তাদের তো রাখতেই হবে আপনাকে তালিকায়। এরপরে আপনি স্পেনের নামও রাখতে হবে, স্পেনের নাম রাখতে হবে, জার্মানের নাম রাখতে হবে, ইভেন বেলজিয়ামকেও আপনি রাখতে পারেন। এই টিমগুলো কিন্তু আপনার ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করার ক্ষমতা রাখে, মানে যেটা হচ্ছে এরা শুধু সমর্থকদের দলই না, এরা কিন্তু দীর্ঘদিন ধরে পরীক্ষিত ফুটবল খেলে আসছে। সুতরাং একটু আমরা দেখি, আরও কিছুদিন দেখা যাক। এ পর্যন্ত সবচেয়ে জুনিয়র যদি এবার প্রথম প্লেয়ার হিসাবে, প্রথম খেলোয়াড় হিসেবে আইয়ুব বুয়ার্দিকেই কি আপনার সবচেয়ে বেশি নজর কেড়েছে, নাকি আর কেউ আছে? না, উনি নজর কেড়েছেন বেশি, কারণে দেখেন বয়স মাত্র 18 বছর, অনলি 18 বছর বয়স। বিশ্বকাপের উনি মরক্কো স্কোয়াডের সবচেয়ে ইয়ংগেস্ট। আচ্ছা, তারপরে ওনার সেন্সটা খেয়াল করে দেখেন, মরক্কো যে ফুটবলটা খেলেছে তারা ডিফেন্সে কিন্তু বল ক্লিয়ার, দূরে বল না পাঠিয়ে নিজেদের পায়ের মধ্যে বল রাখতে রাখতে উঠে গেছে। এটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ হতে পারতো, কিন্তু তারা ঝুঁকি তৈরি করতে দেয়নি। আর ওদের যে গোলরক্ষকের সাথে এদের বোঝাপড়া এত বেশি, অনেক বেশি ব্যাকপাস হয়েছে এখানে গোলরক্ষকের কাছে। এবং আইয়ুব বুয়ার্দি কিন্তু আপনি বারবার এই কাজটা করেছেন, এবং উনি যেই পজিশনে খেলেছেন মাঝে মাঝে ওভারল্যাপ করেছেন, এবং ওই জায়গা থেকে বলগুলো ডিস্ট্রিবিউশন করাটা, খুব ঠান্ডা মাথা ডিস্ট্রিবিউশন করাটা সত্যিই কিন্তু দেখার মতো ছিল। আপনি যার কারণেই আপনি এখন তাকে বায়ার্ন মিউনিক চাচ্ছে, দেখা যায় গেল আরও বড় বাজেট নিয়ে ওনার সামনে অপেক্ষা করছে। এই বয়সেই যদি উনি বাংলাদেশি মুদ্রায় 780-90 কোটি টাকা অফার পান, এবং এটা হতে পারে 1000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে, 1000 কোটি টাকা, তাহলে আপনি বুঝতে পারছেন যে কি পরিমাণ উনি একটা ম্যাচে, এত বড় একটা ম্যাচে সারা বিশ্বকে কতটা চোখে এনেছেন। আপনাকে ধন্যবাদ। আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম আমরা, খুব সুন্দর আলোচনা হলো। দর্শক আপনারা শুনতে পেলেন যে এই যে কতগুলো ম্যাচ হলো, এই ম্যাচগুলো যেইগুলো দল সবাইকে আশা পূরণ করতে পেরেছে এই দর্শকদের, তো আমরা সব কিছুই আসলে আলোচনা করলাম, এবং সামনে যে ম্যাচগুলো তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, যেই বড় দলগুলো প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে সেগুলো তারা কি করবে, বা কারা আস্তে আস্তে ফাইনাল পর্যন্ত যেতে পারে। আমরা আসলে এই সবগুলো ম্যাচ নিয়ে আলোচনা করলাম। তো ভবিষ্যৎ বলে দেবে আসলে কারা শেষ পর্যন্ত সেই ফাইনালে যেতে পারে এবং সেই ট্রফিটি হাতে নিতে পারে। তো আমরা এই পর্যন্তই আজকে। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।